হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিবিআর একাডেমিতে। আমি তোমাদের শুভম স্যার। তো চলে এসেছি তোমাদের জন্য এনএফজিএনএম 2024 এর ফিজিক্যাল সায়েন্সের একটা সেট নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমরা যে 500টা এমসিকিউ সিরিজের যে সিরিজটা স্টার্ট করেছিলাম এমসিকিউর জন্য, তো আজকে তার 13 নাম্বার সেট। এর আগে কিন্তু অলরেডি আমরা 12টা সেট করে ফেলেছি। তো যারা যারা এখনো পর্যন্ত সেই সেটগুলো দেখোনি, যারা ক্লাসগুলো এখনো পর্যন্ত দেখোনি, অবশ্যই করে কিন্তু তোমরা ক্লাসগুলো দেখবে এবং তার সঙ্গে সঙ্গে সেখান থেকে যদি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম থাকে, কোনো কোয়ারি থাকে, অবশ্যই করে জানাবে। এবং এখানে কিন্তু আমরা তোমাদেরকে হেল্প করার অবশ্যই করে চেষ্টা করব। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেখানে তোমরা জয়েন করবে এবং তার সঙ্গে সেখানে কিন্তু আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারবে এবং তোমাদের প্রবলেমগুলো কিন্তু আমাদেরকে বলতে পারবে। আহ, এছাড়াও এই যে ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলোর ফ্রি পিডিএফ গুলো পাওয়ার জন্য অবশ্যই করে কিন্তু তোমাদেরকে জয়েন করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে গেলে পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা খুব সহজেই জয়েন করতে পারবে এবং আমাদের কাছে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে। তো চলো আমরা স্টার্ট করবো ফিজিক্যাল সায়েন্সের। তো 500টা যে কোয়েশ্চেন বা এমসিকিউ সিরিজ আমরা স্টার্ট করেছিলাম, তার কিন্তু 12টা সেট অলরেডি হয়ে গেছে। সেখানে কিন্তু তোমাদের এক্সাম রিলেটেড বা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যে সমস্ত কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট, সাজেস্টিভ কোয়েশ্চেন গুলো নিয়ে কিন্তু আমরা ডিসকাস করেছি। তো দেখো আজকে কিন্তু তার 13 সেট। তো দেখে নেই আমাদের কোয়েশ্চেন কি রয়েছে। চলো ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমাদেরকে বলছে 181। তো অলরেডি আমরা কিন্তু 180টা কোয়েশ্চেন অলরেডি করে ফেলেছি। তো সবাই কিন্তু অবশ্যই করে ক্লাসগুলো দেখবে এবং সেখান থেকে কিন্তু তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে অবশ্যই করে কিন্তু জানাবে, ঠিক আছে? চলো তাহলে দেখো 181 কি বলছে, একটি মিশ্র অক্সাইডের হলো। তাহলে মিশ্র অক্সাইড ব্যাপারটা কি সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। মিশ্র অক্সাইড কি, তাহলে আমরা দেখবো মিশ্র অক্সাইড হয়ে যাচ্ছে। তাহলে মিশ্র অক্সাইড কি, যে সমস্ত অক্সাইড অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে কিন্তু বিক্রিয়া করতে পারছে এবং কি হচ্ছে না, সেখান থেকে আমরা লবণ এবং জল কিন্তু পাচ্ছি, ঠিক আছে? এখানে আমাদের রয়েছে আম্লিক অক্সাইড, আমাদের কিন্তু রয়েছে ক্ষারীয় অক্সাইড এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে মিশ্র বা উভয়ধর্মী অক্সাইড, যেটাকে আমরা বলছি, ঠিক আছে? তাহলে দেখো এদের মধ্যে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, আমাদের দিয়েছে CrO3, Al2O3, MnO2, Fe3O4। তাহলে রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড, ঠিক আছে? Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা রয়েছে এটাই কিন্তু হয়ে যাচ্ছে মিশ্র অক্সাইড। তার মানে Al2O3 বা অ্যালুমিনিয়াম অক্সাইড কি করছে, অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে কিন্তু বিক্রিয়া করতে পারছে এবং উভয়ের সঙ্গে বিক্রিয়া করে কিন্তু সে লবণ এবং জল তৈরি করতে পারছে, সেই জন্যই কিন্তু এটাকে বলা হচ্ছে মিশ্র অক্সাইড। অন্যদিকে যদি আমরা দেখি যে ক্ষারীয় অক্সাইড গুলো কি করছে, শুধুমাত্র অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে এবং লবণ জল উৎপন্ন করছে, বা আম্লিক অক্সাইড গুলো কি করছে, শুধুমাত্র ক্ষারের সঙ্গে বিক্রিয়া করছে, ঠিক আছে? তাহলে দেখে নাও, তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু এখানে আমাদের হয়ে যাচ্ছে Al2O3 বা আমরা যেটাকে বলবো অ্যালুমিনিয়াম অক্সাইড। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে 182, বলছে বিলীয়মান রং প্রস্তুতিতে ব্যবহার করা হয়। বিলীয়মান রং মানে হচ্ছে ভ্যানিসিং কালার। তার মানে যেই কালারটা কি হয়, আমরা যদি কোনো কারণে জামা কাপড়ের উপর ছিটিয়ে দিই, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ পরে সেই কালারটা ভ্যানিশ হয়ে যায়, ঠিক আছে? তাহলে বিভিন্ন রকম ম্যাজিকে কিন্তু আমরা এগুলো ব্যবহার করে থাকি। তাহলে ভ্যানিশিং কালার বা বিলীয়মান রং প্রস্তুতিতে ব্যবহার করা হচ্ছে। কি রয়েছে দেখো অপশনগুলো, NaOH, KOH, NH4OH নাকি CaOH এর হোল 2। তাহলে আমরা জানি কস্টিক সোডা, কস্টিক পটাশ এবং তার সঙ্গে NH4OH দেওয়া রয়েছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া রয়েছে এবং CaOH এর হোল 2 আমরা জানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা যেটাকে আমরা বলছি যে কলিচুন, ঠিক আছে? চলো তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে অপশন সি। অপশন সি তে দেওয়া রয়েছে দেখো NH4OH বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এই যে NH4OH এর সঙ্গে কিন্তু কি থাকছে, এর সঙ্গে থাকছে আমাদের ফেনলফথেলিন, যেটাকে আমরা কিন্তু কি করছি না, যেটা আমাদের কিন্তু একটা ডিটেক্টর হিসেবে কাজ করছে, ঠিক আছে? ফেনলফথেলিন জানি আমরা, মিথাইল অরেঞ্জ রয়েছে জানি। তো শুধুমাত্র NH4OH নয়, NH4OH এবং ফেনলফথেলিন এই দুটোর মিশ্রণ কিন্তু এই ভ্যানিসিং কালার হিসেবে কাজ করছে এবং এর কালারটা কিন্তু হচ্ছে পিঙ্ক, ঠিক আছে? এর কালারটা হচ্ছে কি পিঙ্ক, তার মানে হচ্ছে গোলাপি রঙের হয় এবং কিছুক্ষণ পরে কিন্তু কি হচ্ছে না, এই এখান থেকে আমরা যদি দেখি এই জলীয় দ্রবণে এটা ভেঙে গিয়ে NH3 তৈরি করছে এবং NH3টা আমরা জানি কি উদ্বায়ী গ্যাস। তো সেটা কিছুক্ষণ পরে উদ্বায়ী মানে বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে এবং কালারটা কিন্তু কিছুক্ষণ পরে ভ্যানিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে মনে রাখতে হবে ভ্যানিশিং কালার বা বিলীয়মান রং প্রস্তুতি NH4OH ব্যবহার করা হচ্ছে। 183 কি বলছে, হাইড্রোজেন বিহীন অ্যাসিড। হাইড্রোজেন বিহীন অ্যাসিড হয়ে যাচ্ছে কি দেখো, তাহলে AlCl3, NaCl, MgO নাকি NaNO2। তাহলে রাইট অ্যান্সার কি হবে, হাইড্রোজেন বিহীন অ্যাসিড কি হবে, অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার AlCl3, ঠিক আছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 এখানে কিন্তু আমাদের হাইড্রোজেন বিহীন অ্যাসিড, ঠিক আছে? দেখো NaCl হয়ে যাচ্ছে এখানে আমাদের লবণ, ঠিক আছে? আমরা জানি যেটা আমাদের টেবিল সল্ট বলছি NaCl, সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে? টেবিল সল্ট। আচ্ছা তাহলে রাইট অ্যান্সার এখানে কিন্তু আমাদেরকে হয়ে যাচ্ছে অপশন এ, ঠিক আছে? AlCl3 হয়ে যাচ্ছে হাইড্রোজেন বিহীন অ্যাসিড, ঠিক আছে?
এছাড়া আমরা দেখবো যে MgO ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে, ম্যাগনেসিয়াম অক্সাইডকে আমরা কি বলবো, ম্যাগনেসিয়াম অক্সাইডকে আমরা বলবো ম্যাগনেসিয়া, ঠিক আছে, ম্যাগনেসিয়া। আর ম্যাগনেসিয়াম যখন হাইড্রোক্সাইড হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলবো মিল্ক অফ ম্যাগনেসিয়া, ঠিক আছে। মিল্ক অফ ম্যাগনেসিয়া মনে রাখতে হবে আমাদের কিন্তু কি করতে ব্যবহার করা হচ্ছে না, আমাদের যে অ্যান্টাসিড গুলো তৈরি করতে মিল্ক অফ ম্যাগনেসিয়া কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। চলো নেক্সট বলেছে দেখো 184 কি বলছে আমাদের, বলছে কোনটির জলীয় দ্রবণ আম্লিক হবে। অপশনগুলো কি কি দিয়েছে, CaO, CO2, NaOH আর Na2O। তাহলে কি হবে, কোনটির জলীয় দ্রবণ আম্লিক হবে, ঠিক আছে। রাইট অ্যান্সারটা তাহলে কি হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার দেখবো আমরা অপশন বি, তার মানে কার্বন ডাইঅক্সাইড বা CO2 এর জলীয় দ্রবণটা কিন্তু আম্লিক হবে, ঠিক আছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড বা CO2 এর জলীয় দ্রবণটা অবশ্যই করে কি হয়ে যাবে, আম্লিক হবে। বাকিগুলো দেখো আমরা জানি CO বা NaOH এগুলো কিন্তু অবশ্যই করে ক্ষার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে CO2 এর জলীয় দ্রবণটা কিন্তু আম্লিক হচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা এগিয়ে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, 185 কি বলছে দেখো, বলছে কোনটির জলীয় দ্রবণ ক্ষারীয় হবে, কোনটির জলীয় দ্রবণ ক্ষারীয় হবে। অপশন কি দিয়েছে, AlCl3, NaCl, NH3, ZnCl2। তাহলে জানি আমরা NH3 বা অ্যামোনিয়া এর কিন্তু জলীয় দ্রবণটা কি হয়, ক্ষারীয় হয়। NH3 বা অ্যামোনিয়ার জলীয় দ্রবণটা কিন্তু ক্ষারীয় হচ্ছে। তাহলে কোনটি জলীয় দ্রবণ ক্ষারীয় হবে, NH3 বা অ্যামোনিয়া হচ্ছে কি, আমরা দেখবো যে এর জলীয় দ্রবণটা কিন্তু ক্ষারীয় হচ্ছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দিয়েছে দেখো 186 কি বলছে, সোডিয়াম হেক্সামেটাফসফেট, ঠিক আছে, সোডিয়াম হেক্সামেটাফসফেট কি নামে পরিচিত। অপশনগুলো কি দিয়েছে দেখো, বলছে অ্যালাম, হাইড্রোলিথ, ক্যালগন নাকি স্মেলিং সল্ট। তাহলে সোডিয়াম হেক্সামেটাফসফেট এটাকে আমরা কি নামে চিনি, এই সোডিয়াম হেক্সামেটাফসফেটকে আমরা কিন্তু ক্যালগন নামে কিন্তু পরিচিত, বা এটাকে কিন্তু আমরা ক্যালগন নামে কিন্তু চিনি। নেক্সট কি দিয়েছে 187, বলছে অস্থায়ী ক্ষরতার কারণ, ঠিক আছে। অস্থায়ী ক্ষরতা আমরা জানি জলের মধ্যে যে ক্ষরতা, ঠিক আছে, সেই ক্ষরতার ব্যাপারটা আমরা জানি। তাহলে এখানে বলছে যে অস্থায়ী ক্ষরতা, তার মানে যেই ক্ষরতাটাকে সহজেই কিন্তু আমরা দূর করতে পারবো, ঠিক আছে, যেই ক্ষরতাটাকে সহজেই কিন্তু দূর করতে পারবো সেটাকে বলছে অস্থায়ী ক্ষরতা। তাহলে এই অস্থায়ী ক্ষরতার কারণ কি হচ্ছে, CaSO4 দিয়েছে। অপশন বি বলছে কি CaHCO3 এর হোল 2, অপশন সি বলছে MgSO4, MgCl2। তাহলে রাইট অ্যান্সার কি হচ্ছে, রাইট অ্যান্সারটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে অপশন বি, ঠিক আছে। অপশন বি কি বলছে দেখো, CaHCO3 এর হোল 2, ঠিক আছে। তার মানে অস্থায়ী ক্ষরতা বা যেই ক্ষরতাকে আমরা সহজে দূর করতে পারছি, ঠিক আছে, এটাকে কিন্তু আমরা তাহলে বলছি ক্যালসিয়াম, ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট CaHCO3 এর হোল 2। এইটা কিন্তু থাকলে আমরা কিন্তু সহজেই সেই ক্ষরতাটাকে দূর করতে পারবো, বা অস্থায়ী ক্ষরতার কারণ হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, আচ্ছা নেক্সট বলছে দেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO, ঠিক আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটাকে আমরা বলছি হু, ঠিক আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি করছে না, জল, এখানে বলছে এদের মতে জলে আর্সেনিকের অনুমোদিত মাত্রা কত। তার মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি করছে, বিভিন্ন আমাদের যে বিশ্বের বিভিন্ন রকম দেশগুলো রয়েছে সেখানে কিন্তু স্বাস্থ্যবিধি কিন্তু মেনে চলার বা যাতে সবাই মেনে চলে তার জন্য কিন্তু বিভিন্ন রকম চেষ্টা বা প্রচেষ্টা করে যাচ্ছে, এবং সমস্ত জায়গার বিশ্বের বিভিন্ন রকম দেশে তাদের কিন্তু মানুষের স্বাস্থ্য নিয়ে কিন্তু এরা সচেতন, ঠিক আছে। তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুঝতে পারছো WHO, তাহলে এরা বলছে যে আর্সেনিকের অনুমোদিত মাত্রা, তাহলে আমরা জানি আর্সেনিক কিন্তু আমাদের খুব ক্ষতি করছে, জলের মধ্যে থাকলে সেখান থেকে কিন্তু আর্সেনেট লবণ তৈরি হয়ে যাচ্ছে, এবং এই আর্সেনেট লবণগুলো কিন্তু আমাদের ক্ষতি করছে, এবং আর্সেনিকের ফলে আমরা জানি যে ব্ল্যাক ফুট ডিজিজ বা লিভার সিরোসিসের মতো কিন্তু রোগগুলো আমাদের কিন্তু হচ্ছে। তাহলে মনে রাখতে হবে যে আর্সেনিক কিন্তু জলের মধ্যে একটা নির্দিষ্ট মাত্রার উপরে যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা আমাদের কিন্তু ক্ষতি করছে। তাহলে সেই যে অনুমোদিত মাত্রা বা নির্দিষ্ট মাত্রাটা কত রয়েছে, অপশনগুলো দেখো, বলছে 0.05 mg মিলিগ্রাম পার লিটার, 0.5 মিলিগ্রাম পার লিটার, 0.05 মিলিগ্রাম পার ml, 0.5 গ্রাম পার লিটার। তাহলে রাইট অ্যান্সারটা কি হয়ে যাবে, মনে রাখতে হবে আমাদের 0.05 mg পার লিটার, তার মানে 1 লিটার জলের মধ্যে 0.05 মিলিগ্রাম কিন্তু থাকতে হবে। এর বেশি যদি থাকে, ঠিক আছে, এর বেশি যদি থাকে সেটা কিন্তু আমাদের পক্ষে ক্ষতিকারক, সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের হানি ঘটাবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, আবার সেই একই রকম দিয়েছে একটা কোয়েশ্চেন দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে জলে ফ্লুরাইডের অনুমোদিত মাত্রা, ঠিক আছে, ফ্লুরাইডের অনুমোদিত মাত্রা কত হচ্ছে। তাহলে ফ্লুরাইডও কিন্তু একটা আমরা জানি
মিনারেল যেটা জলের মধ্যে থাকছে, এবং এই মিনারেলের কিন্তু অতিরিক্ত বা বেশি পরিমাণে চলে এলে কিন্তু আমাদের দাঁতের ক্ষয় বা হাড়ের ক্ষয় দেখা যাচ্ছে। সেক্ষেত্রে এই ফ্লুরাইডের অনুমোদিত মাত্রাটা কত, বা WHO মতে তারা কতটা মাত্রা থাকতে পারে বলে বলেছেন। তাহলে সেক্ষেত্রে দেখো বলছে 0.6 গ্রাম পার লিটার, অপশন বিতে বলছে 0.6 মিলিগ্রাম পার ml, 0.06 মিলিগ্রাম পার লিটার, নাকি 0.6 মিলিগ্রাম পার লিটার, কোনটা হবে রাইট অ্যান্সার? তাহলে দেখো অনুমোদিত মাত্রাটা কিন্তু হয়ে যাচ্ছে অপশন ডি। তাহলে এই যে ফ্লুরাইড বা আর্সেনিক এদের যে মাত্রাগুলো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে কিন্তু এক্সামে কোয়েশ্চেন আসে। তো সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে এদের অনুমোদিত মাত্রাটা কি, এবং তার সঙ্গে সঙ্গে এদের থেকে কি কি রোগ হচ্ছে। ঠিক আছে, ধরো ফ্লুরাইড থেকে কোন কোন রোগ হচ্ছে বা আর্সেনিক দূষণের ফলে কোন কোন রোগ হচ্ছে, সেই রোগগুলোর কথা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। চলো, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি 0.6 মিলিগ্রাম পার লিটার। আচ্ছা, এবার কি বলছে দেখো 190 তে কি বলছে, ব্ল্যাক ফুট রোগ। ব্ল্যাক ফুট রোগ কোন মৌলের দূষণের ফলে হয়? একটু আগে আমি বললাম যে ব্ল্যাক ফুট ডিজিজ বা ব্ল্যাক ফুট রোগ কোন মৌলের দূষণের ফলে হচ্ছে। এখানে অপশনগুলো দিয়েছে দেখো, সিএ ক্যালসিয়াম, এমজি, এছাড়া বলেছে অপশন সি তে এস, এবং অপশন ডি তে বলছে সিডি বা ক্যাডমিয়াম। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে, আমরা জানি যে আর্সেনিক দূষণের ফলেই কিন্তু ব্ল্যাক ফুট ডিজিজ হচ্ছে। ব্ল্যাক ফুট ডিজিজ আমাদের পায়ের বা হাতের যে তালু রয়েছে সেখানে কিন্তু কালো কালো ছোপ পড়ে যায়। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ। এছাড়াও আমি বললাম যে লিভার সিরোসিসের মতো রোগগুলো কিন্তু আর্সেনিকের ফলে হচ্ছে। ঠিক আছে, এই যে ক্যাডমিয়াম এর ফলে কি রোগ হচ্ছে, এর ফলে আমরা জানি যে ক্যাডমিয়ামের ফলে কিন্তু ইতাই রোগ হচ্ছে। ঠিক আছে, ইতাই বা এর আরেকটা নামও রয়েছে। ঠিক আছে, এখানে আমরা কি লিখতে পারি, ইতাই বা হচ্ছে আমরা আউচ রোগও বলি। ঠিক আছে, আউচ রোগও বলছি, ইতাই বা আউচ হচ্ছে ক্যাডমিয়ামের ফলে হচ্ছে। আর এইচজি বা আমরা যদি বলি যে মার্কারি, এর দূষণের ফলে কি হচ্ছে, মিনামাটা রোগ হচ্ছে। এই যে রোগগুলোর নামগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, পারদের বা মার্কারি দূষণের ফলে হচ্ছে মিনামাটা রোগ, ক্যাডমিয়ামের ফলে হচ্ছে ইতাই বা আউচ। ঠিক আছে, আর এখানে আমরা যদি দেখি যে আর্সেনিক, এর ফলে কিন্তু হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ। ঠিক আছে, এই রোগগুলোর নাম মনে রাখতে হবে, এবং জলে এদের যে অনুমোদিত মাত্রা বা কতটা পর্যন্ত থাকতে পারে সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে 191, বলছে ক্লোরিন ঘটিত একটি কীটনাশক হলো। তাহলে ক্লোরিন ঘটিত কীটনাশক অপশন কি দিয়েছে, গ্যামাক্সিন, অপশন বি বলছে তুতে, অপশন সি বলছে ম্যালাথিয়ন, অপশন ডি বলছে লাইজল। তাহলে ক্লোরিন ঘটিত কীটনাশক তাহলে কি হয়ে যাচ্ছে, অপশন এ দেখো দেওয়া রয়েছে গ্যামাক্সিন। ঠিক আছে, গ্যামাক্সিন হয়ে যাচ্ছে ক্লোরিন ঘটিত একটা কি হচ্ছে না কীটনাশক, গ্যামাক্সিন ক্লোরিন ঘটিত। তাহলে গ্যামাক্সিনে যদি আমরা ফর্মুলা বা সংকেতটা দেখে নিই, সেক্ষেত্রে কি হয়ে যাবে, C6H6Cl6। ঠিক আছে, বেনজিন হেক্সাক্লোরাইড, বেনজিন হেক্সাক্লোরাইডকেই কিন্তু আমরা বলছি গ্যামাক্সিন। তার মানে এর ফর্মুলাটাও কিন্তু আমাদেরকে মনে রেখে দিতে হবে, যেহেতু আমাদেরকে বলছে যে ক্লোরিন ঘটিত একটা কীটনাশক। ঠিক আছে, ক্লোরিন ঘটিত কীটনাশক হয়ে যাচ্ছে গ্যামাক্সিন, তাহলে তাদের যে ফর্মুলাটা রয়েছে গ্যামাক্সিনের কি হচ্ছে, C6H6Cl6। তার মানে বেনজিন হেক্সাক্লোরাইড, আমরা জানি C6H6 হচ্ছে বেনজিন, আর তার সঙ্গে Cl6 থাকছে বেনজিন হেক্সাক্লোরাইড। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা এগিয়ে যাবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, কোয়েশ্চেন নাম্বার 192, অনার্দ্র কপার সালফেট জলের সংস্পর্শে কি রং হচ্ছে। অনার্দ্র কপার সালফেট তার মানে কি, আমরা জানি অনার্দ্র কপার সালফেট CuSO4। ঠিক আছে, CuSO4 ডিহাইড্রেটেড, এর সঙ্গে জল দিয়ে দিলে কি হবে, অনার্দ্র মিন্স হচ্ছে ডিহাইড্রেটেড। তাহলে এর সঙ্গে যদি আমরা জল যোগ করি সেক্ষেত্রে কি হয়ে যাবে, আমরা জানি যে CuSO4 5H2O। ঠিক আছে, CuSO4 5H2O, এটা কার সংকেত আমরা জানি যে তুতে বলছি আমরা। ঠিক আছে, CuSO4 কপার সালফেট বা তুতে বলছি আমরা। তাহলে তুতের রংটা কি হয়ে যাবে, তুতের রং কিন্তু হয়ে যাচ্ছে নীল। ঠিক আছে, অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তাহলে অনার্দ্র কপার সালফেটের জলের সংস্পর্শে এলে নীল বর্ণ ধারণ করছে। ঠিক আছে, আচ্ছা 193 কি বলছে দেখো, বলছে জলের শোষক কোনটি, কোনটি জল শোষণ করতে পারে। তাহলে অপশনগুলো দেখে নেবো আমরা। বলছে অনার্দ্র AlCl3, অনার্দ্র CaCl2, ঘন HNO3, লঘু NaOH। তাহলে রাইট অ্যান্সার কি হবে, বলছে জলের শোষক। দেখবে বিভিন্ন তোমরা যদি কোনো
মিউজিয়ামে যাও সেক্ষেত্রে দেখবে সেখানে কিন্তু বিভিন্ন রকম যে মিউজিয়ামের জিনিসগুলো রাখা থাকে তার মধ্যে কিন্তু কিছু কিছু নুনের দানার মতো কিছু কিছু দানা রাখা থাকে সেখানে। তাহলে সেগুলোই হচ্ছে কি না সেখানে রাখা থাকে, তার কারণ কি তার মধ্যে যে সমস্ত ওয়াটার ভেপার গুলো রয়েছে, তার মানে জলীয় বাষ্পগুলো রয়েছে, সেগুলো যাতে শোষণ করে নিতে পারে এবং যাতে ওই ওয়াটার ভেপারের কারণে ওখানে যে মিউজিয়ামের যে জিনিসপত্রগুলো রয়েছে, ঠিক আছে, সেখানে যাতে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি না হয় বা মরচে না পড়ে যায় সেই কারণে কিন্তু দেওয়া থাকে। যেগুলো হচ্ছে অ্যান্টিক পিস বা পুরোনো দিনের যে সমস্ত জিনিসপত্র তোমরা দেখবে মিউজিয়ামে রাখা থাকে তার মধ্যে কিন্তু এগুলো রাখা থাকে, ঠিক আছে। হয়তো পুরোনো দিনের কোনো রাজার তরোয়াল রাখা রয়েছে বা বর্ম রাখা রয়েছে, তাহলে সেই সমস্ত জায়গাতে দেখবে ওই নুনের দানার মতো কিন্তু কিছু কিছু দানা রাখা থাকে। তো সেখানে রাখা থাকে তার কারণ কি, যাতে কিন্তু ওয়াটার ভেপার বা হচ্ছে জলীয় বাষ্প এসে সেগুলোর কোনো ক্ষতি না করতে পারে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি করা হচ্ছে না, সেখানে কিন্তু এই জলের শোষক হিসেবে যেটাকে ব্যবহার করা হচ্ছে সেটা কি না, আমরা দেখবো যে অনাদ্র CaCl2, ঠিক আছে, একে কিন্তু রাখা হচ্ছে। অনাদ্র CaCl2 কি করছে, জলীয় বাষ্পকে শোষণ করে নিচ্ছে, তার ফলে কিন্তু সেগুলোকে সেখানে সংরক্ষণ করে রাখা সম্ভব হচ্ছে। তাহলে এ কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্পকে শোষণ করতে পারছে, ঠিক আছে। অনাদ্র CaCl2 বা ক্যালসিয়াম ক্লোরাইড আমরা বলবো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো। 194 কি বলছে, সাধারণ উষ্ণতায় জলের সঙ্গে বিক্রিয়া করে কোন ধাতু। সাধারণ উষ্ণতায় জলের সঙ্গে, তার মানে আমাদের যে রুম টেম্পারেচার বা নর্মাল যেগুলো আমাদের রুম টেম্পারেচার থাকে সেই রুম টেম্পারেচারেই কিন্তু জলের সঙ্গে বিক্রিয়া করতে পারছে কোন ধাতু। অপশন বলছে দেখো, Na রয়েছে, সোডিয়াম, Ag রয়েছে, তার মানে আমাদের জানি রূপা, Au তার মানে হচ্ছে কি সোনা, এবং Pt রয়েছে, ঠিক আছে। তাহলে দেখতেই পাচ্ছ তাহলে অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। সোডিয়াম, ক্যালসিয়াম এবং পটাশিয়াম তিনটে রয়েছে, তিনটেই কিন্তু আমরা জানি ধাতু, এবং তিনটে ধাতুই কিন্তু নর্মাল টেম্পারেচার বা রুম টেম্পারেচারে কিন্তু জলের সঙ্গে বিক্রিয়া করতে পারছে, ঠিক আছে। সোডিয়ামের সঙ্গে জলের আমরা জানি জলের মধ্যে যদি আমরা সোডিয়াম দিয়ে দিই তাহলে কিন্তু বিস্ফোরণ ঘটে যেতে পারে। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে তিনটে ধাতুই কিন্তু সাধারণ উষ্ণতায় বা হচ্ছে কি রুম টেম্পারেচারে জলের সঙ্গে বিক্রিয়া করছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, 195 বলছে কত উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বাধিক হয়। তার মানে বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বাধিক হচ্ছে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 50 ডিগ্রি সেন্টিগ্রেড, 4 ডিগ্রি সেন্টিগ্রেড নাকি 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা জানি যে বিশুদ্ধ জলের ঘনত্ব সবচেয়ে বেশি হচ্ছে কোথায়, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। আমরা জলের ব্যতিক্রান্ত প্রসারণের ঘটনাটা জানি। জলকে কিন্তু প্রথমে যদি আমরা এখানে হচ্ছে যদি আমরা 4 ডিগ্রি, ঠিক আছে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমরা বলি, ঠিক আছে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড, এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড এদিকটা যদি আমরা আয়তন ধরি এবং এদিকটা যদি আমরা টেম্পারেচার ধরি, ঠিক আছে, ভলিউম, এদিকটা আমরা টেম্পারেচার নেই, তাহলে কিন্তু দেখবো আমরা 4 ডিগ্রি টেম্পারেচার এসে জলের ঘনত্বটা কিন্তু সর্বাধিক হচ্ছে, ঠিক আছে। অন্যান্য বস্তুর ক্ষেত্রে আমরা কি দেখবো, যে কোনো বস্তুকে তাকে টেম্পারেচার ইনক্রিজ করলে তার কিন্তু কি হচ্ছে, তার কিন্তু আয়তনটা ধীরে ধীরে কি হচ্ছে, বাড়তে থাকছে এবং ঘনত্বটা কমতে থাকছে। এখানে কিন্তু জলের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, প্রথমে কিন্তু তাকে যদি 0 ডিগ্রি থেকে যদি তাকে কি করা হচ্ছে, হিট দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তার ধীরে ধীরে আয়তনটা কিন্তু কমতে থাকছে, ঠিক আছে, আয়তনটা কমতে থাকছে। এবং সেই 4 ডিগ্রিতে এসে আমরা দেখবো 4 ডিগ্রিতে এসে কি হবে, আয়তনটা কিন্তু সবচেয়ে কম হবে, ঠিক আছে, আয়তনটা সবচেয়ে কম হবে এবং সেখানে কিন্তু দেখবো আমরা ঘনত্বটা হচ্ছে সর্বাধিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে আর 100 ডিগ্রি আমরা জানি 100 ডিগ্রি হচ্ছে জলের স্ফুটনাঙ্ক, ঠিক আছে, 100 ডিগ্রিতে এসে জল ফুটে বাষ্পে পরিণত হচ্ছে, ঠিক আছে। ওকে, নেক্সট আমরা কোয়েশ্চেনে চলে আসবো। তো এটাই ছিল আজকে আমাদের সেটের লাস্ট কোয়েশ্চেন। তো এরপরে কিন্তু আমরা আরেকটা সেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো অ্যান্সার কিটা কিন্তু তোমরা পেয়ে যাবে, এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা সেটের মতো অ্যান্সার কি দেওয়া রয়েছে। অ্যান্সার কি থেকে তোমরা কিন্তু নিজেরা প্র্যাকটিস করতে পারবে এবং তোমরা কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সারগুলোকে অ্যানালাইজ করতে পারবে। এবং অবশ্যই করে তোমরা কিন্তু তোমাদের সামনে কিন্তু এক্সাম রয়েছে, তো ভালো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকো অবশ্যই করে। এবং তোমাদের যে সেটগুলো আলোচনা হয়ে যাচ্ছে এই সেটগুলোর ফ্রি পিডিএফ গুলো পাওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন করবে, লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে। সেখান থেকে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, কোনো রকম প্রবলেম থাকে, অবশ্যই করে আমাদের জানাবে, আমরা কিন্তু তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সবাই প্র্যাকটিস করতে থাকো। তো আজকে এই পর্যন্তই, টাটা, থ্যাংক ইউ।